অ্যান্ড ওয়েলকাম টু মাই মেটালোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এবং তোমরা আমার আগের কপার এবং তার অ্যালয়ের সম্বন্ধে ভিডিওগুলো দেখেছো। তো এটা কপারের এবং তার অ্যালয়ের লাস্ট ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব টাইপস অফ ব্রাশ, কী ব্রাশ রয়েছে এবং সেই ব্রাশগুলোর অ্যাপ্লিকেশন এবং তার প্রপার্টিজ সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমাদের সঙ্গে আগের ভিডিও আমি আলোচনা করেছি অবশ্য, যে টাইপস অফ ব্রাশ কী রয়েছে। লেস দেন 20% ব্রাশকে আমরা কি বলি, অ্যাবাভ 20% ব্রাশকে আমরা কি বলি, এগুলো আলোচনা হয়েছে। তো তবুও আমি কয়েকটা ব্রাশ সম্বন্ধে, যে স্পেশাল যেসব ব্রাশগুলো আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি সেসব ব্রাশগুলো সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ডিসকাস দ্য টিপিক্যাল কম্পোজিশন অ্যান্ড প্রপার্টিজ অফ মুঞ্চ মেটাল উইথ হিট ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই ধরনের কোশ্চেনই তোমাদের আসে মূলত মুঞ্চ মেটালের কম্পোজিশন, প্রপার্টিস এবং হিট ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান। মুঞ্চ মেটাল বলতে সেই ব্রাশকে বোঝায় যে ব্রাশের মধ্যে 60% কপার এবং 40% জিঙ্ক থাকে। দ্যাট মিন্স হচ্ছে এটা একটা আলফা বিটা ব্রাশ। তোমাদেরকে নিশ্চয়ই আমি আগের ভিডিও বলেছি, যারা আমার আগের ভিডিও দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিই, তাহলে এই ভিডিও দেখলে তোমাদের সুবিধে হবে। 60%, 30%-এর ওপরে যদি আমি জিঙ্ককে অ্যাড করে থাকি, তাহলে সেই মেটেরিয়ালের যে স্ট্রাকচার আমরা বা ফেজ আমরা পাবো সেটা হচ্ছে আলফা বিটা ফেজ। কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম জেনে থাকি যে ম্যাক্সিমাম জিঙ্ক হচ্ছে তার লিমিট অফ সলিবিলিটি 30%, বা মেবি প্রায় 30%-এর কাছাকাছি হয়ে থাকে। তো যখনই লিমিট অফ ক্রস করে যায়, জিঙ্কের পার্সেন্টেজ লিমিট অফ ক্রস করে যায়, তখন আমরা সেটাকে বিটা ব্রাশের মধ্যে, মানে আলফা বিটা ব্রাশের মধ্যে কনভার্ট বলে থাকি। তো আমরা বলতে পারি মুঞ্চ মেটাল একটা আলফা বিটা ব্রাশ। তো এর কম্পোজিশান তাহলে জানা গেল 60 অ্যান্ড 40। তো ট্রিটমেন্ট অ্যান্ড প্রপার্টিসগুলো কী রয়েছে, দিস টাইপস অফ ব্রাশ প্রসেস, দেখো 1 নম্বরে বলেছে দিস টাইপস অফ ব্রাশ processes very good combination of strength and high ductility. Sorry, that should be only ductility, high, not high. This type of brass possesses very good combination of strength and ductility. And second, দেখো স্ট্রেংথ কেন বাড়বে, তো তোমাদেরকে বলেছিলাম যে জেডেনের পরিমাণ যত আমি বাড়াবো, ব্রাশের মধ্যে জেডেনের পরিমাণ আমি যত বাড়াবো, তার স্ট্রেংথ তত বাড়বে, হার্ডনেস তত বাড়বে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, কারণ হচ্ছে কি, ওটা বিটা অ্যাকচুয়ালি একটা ইন্টারমিডিয়েট ফেজ বা ইন্টারমেটালিক কম্পাউন্ড। আচ্ছা, দেখো সেকেন্ড কি বলেছে, দেয়ার আর সাবজেক্টেড টু স্ট্রেস রিলিভিং অ্যানিলিন আফটার সেভারেল কোল্ড ওয়ার্কিং প্রসেস। দেখো বিলো 30 মেটেরিয়ালকে তাকে আমরা কোল্ড ওয়ার্কিং প্রসেস করি। সাধারণত তোমরা এইটুকু জানো যে কোল্ড ওয়ার্কিং প্রসেসের সাহায্যে আমরা মেটেরিয়ালকে আরও হার্ড করে দিই বা তার ডাক্টিলিটিটাকে কমিয়ে দিই, স্ট্রেন হার্ডেন হয়ে যায়। তো এসবগুলো ঘটে আমাদের কোল্ড ওয়ার্কিং প্রসেসে। তো সেইগুলো বিলো 30 জিঙ্ক, যখন 30% জিঙ্ক হয় বা 70-30 জিঙ্ক হয়, সেক্ষেত্রে আমরা করে থাকি কোল্ড ওয়ার্কিং অপারেশন। তো সেইটাকে রিলিভ করার জন্য আমরা কি করি, স্ট্রেস রিলিভ অ্যানিলিং অপারেশন করে থাকি ইন কেস মুঞ্চ মেটালের ক্ষেত্রে। থার্ড দেখো কি বলেছে, ইট অলসো ভেরি গুড হট ওয়ার্কিং প্রপার্টিস। এটার মধ্যে ভেরি গুড হট ওয়ার্কিং প্রপার্টিস রয়েছে। হট ওয়ার্কিং প্রপার্টিস কী হতে পারে, হাই ডাক্টিলিটি, যেহেতু এখানে ডাক্টিলিটিটা গুড। আচ্ছা, ফোর্থ দেখো কি বলেছে, ইট পজেসেস গুড করোশন রেজিস্ট্যান্স অ্যান্ড ভেরি গুড পার্সেন্টেজ অফ ইলংগেশন, ইজিলি ফর্মেবল। দেখো মুঞ্চ মেটাল যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে 60-40 ব্রাশ,
তো এক্ষেত্রে আমাদের করোশন রেজিস্ট্যান্স পাওয়ারটা বেশি হয়ে থাকে। আচ্ছা, আর তারপরে দেখো 5 নাম্বার দেখো রয়েছে আফটার অ্যানিলিন অপারেশন ইট হার্ডনেস ইজ 35 বিএইচএন। বিএইচএন মানে তোমরা জানো ব্রিনেল হার্ডনেস নাম্বার, তাহলে ব্রিনেল হার্ডনেস নাম্বার 35 অ্যান্ড ইউটিএস হচ্ছে কত 37 কেজি পার মিটার স্কোয়ার। আর এখানে কি দেখা যায়, ইট হ্যাজ বোথ আলফা বিটা ফেজ প্রেজেন্ট। তাহলে অ্যাটলিস্ট তোমরা বলবে মনে রাখবে কি, যদি কিছু না মনে রাখতে পারো তাহলে মনে রাখবে দিস টাইপ অফ ব্রাশ ভেরি গুড কম্বিনেশন স্ট্রেংথ অ্যান্ড ডাক্টিলিটি। কেন? কারণ হচ্ছে আলফা থাকছে তার সঙ্গে বিটা থাকছে, আলফাটা ডাক্টিলিটি আর বিটাটা হচ্ছে কি স্ট্রেংথ বাড়ানোর জন্যে। আর সেকেন্ড হচ্ছে এর এটাতে আমরা অ্যানিলিন অপারেশন স্টেজ রিলিভিং অ্যানিলিন অপারেশনগুলো করে থাকি, গুড করোশন রেজিস্ট্যান্স হয়। আর এটা নিশ্চয়ই মনে থাকবে ইট হ্যাজ আলফা অ্যান্ড বিটা ফেজ বোথ আর প্রেজেন্ট। ওকে, তো এর পরের অ্যাপ্লিকেশন কি কি রয়েছে দেখো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যালয় অ্যামং দ্য ব্রাশ, excellent hot working properties and high strength, used making seat in seat ship sitting, condenser head, architectural work, rivet, bolt, plumbing accessory etc. প্লাম্পিং অ্যাক্সেসরি এটসেট্রা। তো এই মেটেরিয়ালগুলো সেই সব মেটেরিয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন মানে মুঞ্চ মেটালটা অ্যাপ্লিকেবল সেই জায়গায় যেখানে আমার স্ট্রেংথটা বেশি দরকার, যেহেতু বিটা ফেজটা থাকার জন্যে। তাহলে দেখো কী কী, তাহলে কন্ডেন্সার হেড, আর্কিটেকচারাল ওয়ার্ক, রিভেটস, এগুলো হচ্ছে এর অ্যাপ্লিকেশান, মুঞ্চ মেটালের অ্যাপ্লিকেশান। তারপরে যেটা সেকেন্ড যেটা পপুলার যে ব্রাশটা রয়েছে সেটা রয়েছে কি কাটেজ ব্রাশ। দেখো কাটেজ ব্রাশটা মানে তার হচ্ছে কোল্ড ওয়ার্ক ব্রাশ, তার আরেকটা নাম হচ্ছে কি কোল্ড ওয়ার্ক ব্রাশ। এই ব্রাশকে কোল্ড ওয়ার্ক করা যায়, মনে রাখবে বিটা আলফা বিটা ব্রাশকে কিন্তু কোল্ড ওয়ার্ক করা যায় না, যে জায়গায় 70-30 ব্রাশকে কোল্ড ওয়ার্ক করা যায়। তাহলে কম্পোজিশন কি 70% কপার 30% জিঙ্ক। আর এই এর ক্ষেত্রে হিট ট্রিটমেন্ট করতে পারি কততে, ইট ইজ মেনলি সাবজেক্টেড টু অ্যানিলিন অ্যান্ড হার্ডেনিং ট্রিটমেন্ট অ্যাজ রিকোয়ার্ড। জেনারেলি অ্যানিলিন ট্রিটমেন্ট কত 650 থেকে 750, এগুলো মনে রাখবে। তাহলে কি হলো, অ্যানিলিন ট্রিটমেন্ট করা যায়, অ্যানিলিন ট্রিটমেন্ট কত ডিগ্রি টেম্পারেচারে 650 থেকে 750। এটা কোশ্চেন আসে, হিট ট্রিটমেন্ট কত ডিগ্রি টেম্পারেচারে করা যায় কাটেজ ব্রাশে। কাটেজ ব্রাশের প্রপার্টিজ কি কি বলেছে, ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ডাক্টিলিটি। কাটেজ ব্রাশ মানে কি আলফা, অনলি আলফা ফেজ দেখা যায়, অনলি আলফা ফেজ দেখা যায়, তাহলে এক্ষেত্রে হাইয়েস্ট ডাক্টিলিটি হবে। ঠিক, অ্যামং দ্য ব্রাশ উইথ দ্য গেট কম্বিনেশন অফ স্ট্রেংথ থাকে তার থেকে, দেখো জিঙ্কের পরিমাণ এখানে কম, স্ট্রেংথ যতটা থাকে তার থেকে এখানে ডাক্টিলিটিটা বেশি পাওয়া যায়, হাই ডাক্টিলিটি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি দ্য অ্যানুয়াল কন্ডিশন ইজ হার্ডনেস ইজ 65 HBN। দেখো অ্যানুয়াল কন্ডিশনে এখানে হার্ডনেসটা কি বলেছি, জিঙ্ক তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপ টু 30% পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি জিঙ্কটাকে অ্যাড করে যাব ততক্ষণ তার স্ট্রেংথ, হার্ডনেস, ডাক্টিলিটি এগুলো ইনক্রিজ করে যাবে। তো যেহেতু এটা 70-30 কাটেজ ব্রাশে, তাহলে কী হচ্ছে জিঙ্কের পরিমাণ রয়েছে, তাই হার্ডনেসের পরিমাণ বাড়তে থাকে। তাহলে হার্ডনেসের পরিমাণ বাড়তে থাকার জন্য দেখো কি রয়েছে 65 ব্রিনাল হার্ডনেস নাম্বার রয়েছে। অ্যান্ড আফটার কোল্ড ওয়ার্কিং ট্রিটমেন্ট দ্য হার্ডনেস ইনক্রিজিং ট্রিমেন্ডাসলি 190 ব্রিনাল হার্ডনেস নাম্বার। যেহেতু এক্ষেত্রে হচ্ছে কোল্ড ওয়ার্কিং করা যায়, তাই হচ্ছে কোল্ড ওয়ার্কিং করলে আমরা সবসময় কী হবে হার্ডনেস নাম্বারটা সবসময় ইনক্রিজ হয়, কারণ স্ট্রেন হার্ডেনিং হয়ে যায়, যার কারণে তার হার্ডনেস প্রপার্টিটা বাড়তে থাকে। তাহলে মনে রাখবে যে মুঞ্চ মেটালের ক্ষেত্রে আমরা কোল্ড ওয়ার্ক করতে পারি না, অনলি হট ওয়ার্কিং করে থাকি, কিন্তু এর ক্ষেত্রে
কোল্ড ওয়ার্কিং আমরা করে থাকি। কোল্ড ওয়ার্কিং করার ফলে এর হার্ডনেস বেড়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিফারেন্স দিক থেকে মনে রাখবে, সেটা হচ্ছে কি, মুঞ্চ মেটালের ক্ষেত্রে দুটো ফেজ থাকে, আলফা বিটা দুটো ফেজ থাকে, আর হচ্ছে কাটেজ ব্রাশের ক্ষেত্রে অনলি আলফা ফেজ থাকে। আলফা ফেজ থাকার জন্য হাই ডাক্টিলিটি, আর ওখানে যেহেতু বিটা ফেজ প্রেজেন্ট থাকে তাই সেটার মধ্যে ডাক্টিলিটি পরিমাণ কমতে থাকে। আচ্ছা, তার জন্যে ওখানে ওই অ্যানিলিন যে যখনই আমরা হট ওয়ার্কিং ট্রিটমেন্ট দিই তখন সেটার ডাক্টিলিটিটা ফিরে আসে মুচ মেটালের ক্ষেত্রে। ওকে, তাহলে হচ্ছে দেখো থার্ড নাম্বারের মধ্যে কি রয়েছে। থার্ড নাম্বারের মধ্যে কাটেজ বাসের দেখো ইট প্রসেসেস মনোস্ফেরিক স্ট্রাকচার অনলি আলফা আলফা ফেজ অনলি, মানে যেহেতু এখানে একটি মাত্র সিঙ্গেল ফেজ দেখা যায় তাই এটাকে বলা হয় মনোস্ফেরিক। আচ্ছা, আরেকটা কি বলেছে, ইট ক্যান বি ইজিলি ডিপ ড্রন। ডিপ ড্রন কোন অপারেশনগুলো করা হয়, যেগুলোকে কোল্ড ওয়ার্ক প্রসেস করা যায় তাকেই ডিপ ড্রন প্রসেসে করা, ডিপ ড্রন করা হয়। ডিপ ড্রন হচ্ছে কিসের জন্য করা হয়, ডিপ ড্রন প্রসেসের সাহায্যে কাপ, কোন এইসবগুলো তৈরি করা হয়। তাই এর ডিপ ড্রন একটা সিড মেটাল ফর্মিং অপারেশন বা তোমরা বলতে পারো এ। আর আরেকটা কি, ইট হ্যাজ হাই পার্সেন্টেজ অফ ইলংগেশন। হাই পার্সেন্টেজ অফ ইলংগেশন রয়েছে, ডাক্টিলিটি বেশি থাকার জন্য ইলংগেশন, হাই পার্সেন্টেজ অফ ইলংগেশন রয়েছে। আচ্ছা, ওখানে যেহেতু স্ট্রেংথ বেশি থাকার জন্যে আমরা সেই সব পজিশানে অ্যাপ্লিকেশানটা ইউজ করছিলাম। মানে কোথায় কোথায় অ্যাপ্লিকেশান ইউজ করছিলাম, ওখানে ইউজ করছি, এখানে ইউজ করছিলাম কন্ডেন্সার হেড, আর্কিটেকচারাল ওয়ার্ক, রিভেট, বোল্ট, এগুলোতে স্ট্রেংথ বেশি লাগে। কিন্তু ইন কেস অফ কাটেজ ব্রাশের ক্ষেত্রে দেখো ইউজ কাটেজ ব্রাশ ক্ষেত্রে দেখো কি হয়, ডিপ ড্রয়িং প্রোডাক্ট যেসব হয়, যেমন ট্যাঙ্ক, রেডিয়েটর কোর, হেডলাইট, হেডলাইটের রিফ্লেক্টর ফর অটোমোবাইল, এসবের ক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা দেখো, থার্ড নাম্বারে দেখো আরেকটা রয়েছে, ফর মেকিং কন্ডেন্সার টিউব, ইলেকট্রিক্যাল সকেট, থিন সিট, স্ট্রিপ, স্প্রিং, পাম্বলিং অ্যাক্সেসরি এটসেট্রা ক্ষেত্রে আমরা কাটেজ ব্রাশকে ইউজ করে থাকতে পারি। তো সব থেকে মনে রাখবে, টিউব জাতীয় যে কোনো টিউব বা ট্যাঙ্ক এইসবের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কারণ এটাই ডিপ ড্রয়িংয়ে কী ধরনের সব নর্মালি হচ্ছে টিউব, কোন, এইসব ধরনের প্রোডাক্টগুলো বেশি তৈরি করা হয়। আচ্ছা, তারপরে আমরা যেসবগুলো আসবো মনে রাখবে, স্ট্রিপ, স্প্রিং, এসবগুলো সবসময় কাটেজ ব্রাশে, আর রিভেট, বোল্ট এগুলো সবসময় মুঞ্চ মেটালে। আচ্ছা, এরপরে আমরা যেটা ডিসকাস করব, টিপিক্যাল কম্পোজিশন অ্যান্ড প্রপার্টি অফ ডাচ মেটাল অ্যান্ড উইথ হিট ট্রিটমেন্ট অফ অ্যাপ্লিকেশন। ডাচ মেটাল বলতে আমরা বলি রেড ব্রাশ, বা যেটাকে আমরা লো ব্রাশ বলে থাকি। মানে যেসব ব্রাশে জিঙ্কের পরিমাণ আপ টু 20%, 20% দেখবে, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন 20% অফ জিঙ্ক থাকে তাকে আমরা লো ব্রাশ বলে থাকি। লো ব্রাশ, এইসব লো ব্রাশ, তাহলে আমি কি বলেছিলাম যে জিঙ্কের পরিমাণ যত বাড়বে তার স্ট্রেংথের পরিমাণ বাড়বে, কিন্তু এখানে জিঙ্কের পরিমাণ আমার 20%, মানে কম রয়েছে। তাহলে এখানে আমাদের দেখো কি বলেছে প্রপার্টি, অ্যাজ পার কপার জিঙ্ক ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম, ইট হ্যাজ মনোস্ফেরিক, বা মানে শুধুমাত্র আলফা ফেজ দেখা যায়। আম, আর এটা কি হবে, ভেরি ডাকটাইল বাট স্লাইডলি লো স্ট্রেংথ, জিঙ্কের পরিমাণ কম, ডাকটিলিটি আলফা ফেজ, তাহলে হাই ডাকটিলিটি হবে। আচ্ছা, সেকেন্ডে দেখো কি বলেছে, ইট জেনারেলি অ্যানিল ফর স্ট্রেস রিলিভিং অ্যান্ড অ্যাচিভিং হাই ডাকটিলিটি। এখানে অ্যানিল করা হয় স্ট্রেস রিলিভিং করার জন্যে আর হাই ডাকটিলিটি যাতে পাওয়ার জন্যে। তৃতীয় নাম্বারে দেখো, ইট ক্যান বি ইজিলি ফর্মেবল টু এনি শেপ, ইট ক্যান বি ড্রন অ্যান্ড হ্যামার। দেখো, যে কোনো মেটেরিয়ালে যার ডাকটিলিটি বেশি হবে তাকে আমরা ইজিলি শেপ দিতে পারবো
এবং তাকে হ্যামার করে ইজিলি হচ্ছে ড্রন করতে পারবো। তো যত হচ্ছে লো ব্রাশের সাহায্যে দেখবে, যত আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয়, যেগুলো ব্রাশের সাহায্যে তৈরি হয়, সেগুলো সবগুলোই রেড ব্রাশের সাহায্যে হয়। রেড ব্রাশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যত বাঁশি, ফ্লুট, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সব এর সাহায্যেই তৈরি করা হয়। ফোর্থ দেখো, ইট ইজ জেনারেলি ক্যান বি সাবজেক্টেড টু কোল্ড ওয়ার্কিং ফলোড বাই অ্যানিলিন ট্রিটমেন্ট। মানে এতে কি করা হয়, সাবজেক্টেড টু কোল্ড ওয়ার্কিং করা হয়। কোল্ড ওয়ার্কিং প্রসেস যেহেতু এটাতে ডাক্টিলিটি বেশি, স্ট্রেংথ কম, কোল্ড ওয়ার্কিং করলাম, কোল্ড ওয়ার্কিং করার ফল কী হলে, কোল্ড ওয়ার্কিং ফলে তার মধ্যে একটা স্ট্রেংথ ডেভেলপড হলো। এবার স্ট্রেংথ হলে কি হবে, তার ডাক্টিলিটি কমবে। দুটো স্ট্রেংথ আর ডাক্টিলিটি এই দুটো কিন্তু কিন্তু অ্যান্টি প্যারালাল, মানে অ্যান্টি। তো যদি আমি কোল্ড ওয়ার্কিং করি তাহলে স্ট্রেংথ বাড়বে, স্ট্রেংথ বাড়ার ফলে তার ডাক্টিলিটি কমবে, অ্যানিলিন করলে সেই ডাক্টিলিটিটা আবার ফিরে আসবে। পার্সেন্টেজ অফ ইলংগেশন দেখো এখানে কত আছে, 48। আর ইটস থার্মাল কন্ডাক্টিভিটি ইজ মার্কেবল, মানে এটার থার্মাল কন্ডাক্টিভিটি ভালো হয়। আচ্ছা দেখো সে ঠিক অ্যাপ্লিকেশান কি বলছে, অ্যাপ্লিকেশান বলেছে কোল্ড ড্রন শেপ অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ফ্লেক্সিবল শুজ, অর্নামেন্ট ওয়ার্ক, এসবের ক্ষেত্রে কন্ডেন্সার টিউব, এসবের ক্ষেত্রে আমরা এই রেড ব্রাশ অর যেটাকে আমরা লো ব্রাশ, এটাকে মনে রাখবে রেড ব্রাশও বলা হয় অথবা লো ব্রাশ, এই দুটোই আমরা বলতে পারি এই ব্রাশটাকে। এছাড়া তাহলে এই তিনটে ব্রাশ আমাদের খুব ইম্পর্টেন্ট, মুঞ্চ মেটাল, তারপরে কাটেজ ব্রাশ, লো ব্রাশ। আরও একটি ব্রাশ রয়েছে যেটাকে আমরা বলি নেভাল ব্রাশ। নেভাল ব্রাশ যেটা আমরা এর ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি। সাধারণত তোমাদের ডিফারেন্সটাই পড়ে কাটেজ ব্রাশ আর নেভাল ব্রাশ। তার ক্ষেত্রে দেখো কম্পোজিশান কি বলেছে, কম্পোজিশনাল ডিফারেন্স যেটা, দেখো কম্পোজিশনাল ডিফারেন্স হচ্ছে কি, কাটেজ ব্রাশে 70% কপার, 30% জিঙ্ক। যদি আমার এই জিনিসটা দেখো কাটেজ ব্রাশে এটা রয়েছে, আর আমরা আমরা মুঞ্চ মেটালে কি বলি 60-40, তাহলে 60 আর 40 যদি থাকতো তাহলে এটা মুঞ্চ মেটাল হয়ে যেত। তাহলে জিঙ্কটাকে আমরা করেছি কি 39% জিঙ্ক, তাহলে 1% আরও বেঁচে রইলো, সেই 1%-এ আমরা কি করলাম, এসএন দিয়ে দিলাম, মানে টিন দিয়ে দিলাম। যদি আমরা টিনের অ্যালয় করিয়ে দিই তাহলে হচ্ছে নেভাল ব্রাশ। তাহলে এই নেভাল ব্রাশটাকে আমরা কি বলতে পারি, ব্রাশের আবার অ্যালয়, ব্রাশের অ্যালয়, মানে কপার 60%, জিঙ্ক 30% অ্যান্ড 1% এসএন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে নেভাল ব্রাশ। দেখো দেখো ফেজ স্ট্রাকচারের দিক দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে কেবলমাত্র আলফা ফেজ দেখা যাবে, যেহেতু এটা কি 70-30 ব্রাশ। আর দেখো এটা আলফা বিটা ব্রাশ, কী বলেছিলাম 30%-এর উপরে জিঙ্ক গেলে তখনই বিটা ফেজটা উৎপন্ন হয়ে যায়। তাহলে এখানে জিঙ্ক কত আছে 39%, তাহলে আলফা বিটা ব্রাশ। ডাক্টিলিটি কী হবে, হাই, দেখো এখানে জিঙ্কের পরিমাণ কম আছে, আর জিঙ্কের পরিমাণ এখানে কম আছে, তাহলে কী হবে, হাই ডাক্টিলিটি হবে। পার্সেন্টেজ অফ ইলংগেশন 70%। দেখো এখানে নট গুড অ্যাজ কাটেজ ব্রাশ, পার্সেন্টেজ অফ ইলংগেশন 47। দেখো এখানে আমি বলতে পারবো যদি ডাক্টিলিটির দিক দিয়ে বলতে হয় তাহলে দেখো এখানে জিঙ্কের পরিমাণ কম আছে, তাই হচ্ছে ডাক্টিলিটি বেশি, এখানে জিঙ্কের পরিমাণ বেশি আছে, ডাক্টিলিটি কম। আচ্ছা কোরোশন রেজিস্ট্যান্সের দিকে দেখতে গেলে দেখো কোরোশন রেজিস্ট্যান্স দেখো এখানে হচ্ছে কি জিঙ্কের পরিমাণ কম আছে, কম থাকার জন্যে এটা হচ্ছে কি নট স্যাটিসফ্যাক্টরি, মানে জিঙ্কের থাকার জন্য নট স্যাটিসফ্যাক্টরি রয়েছে, আলফা ফেজ থাকার জন্যে কোরোশন রেজিস্ট্যান্সে। এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফেজ রয়েছে, ইজিলি করোটেড হওয়ার ক্ষমতা হয় না, তাই এক্সিলেন্ট করোশন রেজিস্ট্যান্স ইন সি ওয়াটার, এটা ভালো করে তোমরা মনে রাখবে, এক্সিলেন্ট করোশন রেজিস্ট্যান্স ইন সি ওয়াটার, যার কারণে আমরা নেভাল ব্রাশটাকে কোনো মেরিন
ইঞ্জিনিয়াররা তারা সবসময় এই ব্রাশটাকে কাজে লাগায় জাহাজের ক্ষেত্রে। আচ্ছা, 5 নাম্বার যেটা রয়েছে স্টেবল ট্রিটমেন্ট, কি বলেছে এটা দেখো, যেহেতু লোয়ার জিঙ্ক রয়েছে এটাকে আমরা কোল্ড ট্রিটমেন্ট দিতে পারি, কিন্তু যেহেতু জিঙ্ক যখনই বেড়ে গেছে তখনই বিটা ফেজ উৎপন্ন হয়ে গেছে, বিটা ফেজ থাকার ফলে অলরেডি স্ট্রেংথ আছে, এবার তাকে আমরা কি করব, হট ট্রিটমেন্ট করব। তাহলে এটার ক্ষেত্রে কোল্ড ওয়ার্কিং করা হয়, এটা হট ওয়ার্কিং করা হয়। মানে নেভাল ব্রাশের ক্ষেত্রে আমরা হট ওয়ার্কিং করি আর কাঠের ব্রাশের ক্ষেত্রে কোল্ড ওয়ার্কিং করি। সবসময় এটুকু মনে রাখবে, জিঙ্কের পরিমাণ কম হলে সেটা কোল্ড ওয়ার্কিং হবে, জিঙ্কের পরিমাণ বেশি হলে সেটা হট ওয়ার্কিং হবে। আচ্ছা, জিঙ্কের পরিমাণ বেশি হলে তাকে আমরা কোল্ড ওয়ার্কিং করতে পারি না। অ্যাপ্লিকেশনের দিক দিয়ে দেখো কি, এটা কী হবে, কাটেজ প্লাম্বিং এক্সেসরি, রেডিয়েটর কোর, এসবগুলো ইউজ হয়। আর এর ক্ষেত্রে কি হয়, মেরিন হার্ডওয়্যার, পিস্টন রড, প্রোপেলার শ্যাফট, এসবের ক্ষেত্রে, মানে যে ক্ষেত্রে খুব বেশি করোশন রেজিস্ট্যান্স পাওয়ার দরকার এবং স্ট্রেংথ অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স, এই দুটোর যেখানে দরকার হবে সেখানে নেভাল ব্রাশটা ইউজ হবে। আচ্ছা, এটা গেল নেভাল ব্রাশ। নেভাল ব্রাশে দেখো শুধু একটু এর করবে 60% কপার, 39% জিঙ্ক, আর এসএন 1%। এসএনের পার্সেন্টেজ 1% ধরো ইকুয়াল থাকলো, জিঙ্কের পরিমাণ হলো কত, 29%। জিঙ্কের পরিমাণ 29%, তাহলে এটা কত, কপারের পরিমাণ 70%, কপারের পরিমাণ 70%, জিঙ্কের পরিমাণ, মানে এখানে যেটা আমরা বলছিলাম আলফা ব্রাশ, যেটা এই আলফা ব্রাশের ক্ষেত্রে যদি আমরা অ্যালয় করি সেটাকে বলা হয় অ্যাডমিয়ারলি ব্রাশ, যেটা মিলিটারির ক্ষেত্রে যেসব ব্রাশ হচ্ছে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, তো সেসবের ক্ষেত্রে অ্যাডমিরালি ব্রাশ। এছাড়াও হচ্ছে দেখো এই সেম যেটা আমি তোমাদের বললাম অ্যাডমিরালি ব্রাশ, কপার হচ্ছে 71%, আর জিঙ্ক হচ্ছে 28%, এসএন হচ্ছে 1%। ইউজ ফর দ্য টিউব অ্যান্ড আদার পার্টস অফ কন্ডেন্সার কোল্ড বাই দ্য ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেনি আদার পারপাস। মেনলি এটা অ্যাডমিরালি ব্রাশ যেটা ইউজ করা হয় সেটা আমাদের আর্মি রিলেটেড পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো টাইপস অফ ব্রাশ এবং অ্যালয়ের হচ্ছে ব্রাশ, অ্যালয়ের একটা কপারের একটা অ্যালয় যেটা ব্রাশ সম্বন্ধে আমি তোমাদের এত 4টে যে ভিডিও তোমাদের করেছি, আশা করছি তোমরা ব্রাশ সম্বন্ধে বুঝতে পেরেছো। আমার নেক্সট ভিডিও হবে ব্রোঞ্জ নিয়ে, তো ততক্ষণ থ্যাংক ইউ, ধন্যবাদ।